আমরা বায়োকেমিস্ট্রি কার্ড 4 আইটেম 4 ইলেকট্রোলাইট শুরু করতেছি। তাইলে তো প্রথম আসতে হলো সোডিয়াম হোমোস্টেসিস। তার মধ্যে সোডিয়াম কন্টেন্ট কত, বডি কন্টেন্ট হলো 3500 থেকে 4500 মিলিমোল। তারপর হলো ডিস্ট্রিবিউশন কীরকম, ইসিএফ এর মধ্যে বেশি থাকবে, আইসিএফ এর মধ্যে কম থাকবে অবভিয়াসলি। ইসিএফ এর মধ্যে কত আমরা পড়ছিলাম না, 135 থেকে 145, আর রেঞ্জ পড়ছিলাম, অ্যাভারেজ পড়ছিলাম কত 140। ঠিক আছে, তো ওইটা দেখে মনে করো। আর হলো সোডিয়াম কত আইসিএফ এ কতটা পড়ছিলাম, ওইটা ছিল 140, এদিকে হলো জাস্ট 10, মাঝখানে 4টা বাদ যাবে, এরকম করে পড়ছিলাম আমরা। ঠিক আছে, তো ওইখান থেকে আসতেছে। তাহলে ইসিএফ এর মধ্যে কত 90% বেশি, আর আইসিএফ 90% কম। নর্মালি 95 আর 5% হয়। তারপর হলো সোডিয়াম ব্যালেন্স, তার মধ্যে ঢুকবে কত 100 থেকে 200 ইনটেক আউটটেক, আউটপুট দুইটা কিন্তু সেম, 100 থেকে 200 মিলিমোল পার ডে। আউটপুটের মধ্যে ইউরিন দিয়ে হলো 150, ফিসেস দিয়ে হলো 5 থেকে 10, ফ্লুইড দিয়ে হলো 25, মানে 150, 25, 5 থেকে 10 এরকম করে মনে রাখবো। ওকে, দেন আসতেছে কি ওকে আচ্ছা, ইউরিনারি রোডটা হলো মেজর এক্সক্রিশন রোড, এটা লিখছি এখানের মধ্যে। এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে হলো এটা, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন ইজ এফেক্টেড বাই অল্টারেশন অফ ওয়াটার ব্যালেন্স, নট সোডিয়াম ব্যালেন্স। মানে প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশনটা সোডিয়াম বাড়া কমার উপর ডিপেন্ড করবে না, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে ওয়াটার বাড়া কমার উপর। যদি ওয়াটার বেড়ে যায় তাহলে কী হবে, আমার হাইপার ভলিউমিক, মানে ওটা হয়ে যাবে কি হাইপোটনিক হয়ে যাবে তার মানে কনসেন্ট্রেশন কমে যাচ্ছে সোডিয়ামের, প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন। আর যদি আমার ওয়াটার কমে যায় হাইপো ভলিউমে হয়, তাহলে আমার কি এটা হাইপারটনিক হয়ে যাবে। কারণ হলো এখানের মধ্যে কি সোডিয়ামের কনসেন্ট্রেশন কী হবে, বেশি বেড়ে যাবে ওকে, দেন আসতেছে কি রেগুলেশনের মধ্যে আমরা অ্যাফারেন্ট ইফারেন্ট দুইটা দেখতেছি। ইফারেন্ট লিম দিয়ে রেগুলেট হয়। তো অ্যাফারেন্ট লিমের মধ্যে কী আছে, ব্যারো রিসেপ্টর আছে, আর নিউরাল পাথরের মধ্যে গ্লোসোফেরিঞ্জিয়াল আর ভেগাস নার্ভ আছে। ওই যে আমরা সিভিএস এর মধ্যে বলছিলাম ব্যারো রিসেপ্টর থেকে সিগন্যাল কোথায় নিয়ে যাবে, ভেসোমোটর সেন্টারে নিয়ে যাবে, কে নিয়ে যাবে, গ্লোসোফেরিঞ্জিয়াল আর ভেগাস নার্ভ দুটো নিয়ে যাই। ওকে, তারপর আসছে ইফারেন্ট লিম, মানে এখন ভেসোমোটর সেন্টারে গেছে, এখন ভেসোমোটর সেন্টার থেকে ইফারেন্ট লিম আসবে। তো ইফারেন্ট লিমের মধ্যে কে কে আছে দেখো, ইফারেন্ট লিমের মধ্যে হলো প্রথমে কী কী মেকানিজম আছে এটা বলি, মানে কী কী আছে এটা, রাস, এসএনএস, এডিএইচ, এএনপি, রেনাল, প্রোস্টাগ্ল্যান্ডিন। ওকে, তার মধ্যে হলো রাস, এসএনএস, এডিএইচ, এই যে এডিএইচ পর্যন্ত এই তিনটা হলো কি আমার করবে, ওয়াটার রিটেইন করবে, ওয়াটার অ্যান্ড সল্ট রিটেইন করবে। ওকে, এই উপরে তিনটা, আর বাকি নিচে দুইটা, লাস্টের দুইটা কী করবে আমার, এটা হলো এক্সক্রিট করবে। তো রাসটা কি দিয়ে চলো, রাসটা ফাংশন করবে হলো অ্যাঞ্জিওটেনসিন 2 আর অ্যালডোস্টেরন দিয়ে। তারপর হলো এসএনএস, এটা হলো কি ক্যাটাকোলামাইন দিয়ে। এডিএস তো নর্মালি কাজ করবে, এএনপি আর রেনাল প্রোস্টাগ্ল্যান্ডিন, এই দুটো হলো কি এক্সক্রিট করবে, বাকি হলো রিটেইন করলো গেল। তারপর এখান থেকে আর কিছু লাগবে না, এখানে আসি ডিরেক্ট। তো দেখো এখানের মধ্যে ডিগ্রি সোডিয়াম ইনটেক, তো যদি সোডিয়াম ইনটেক যদি কম হয় তাহলে হাইপোভলিউমিয়া হবে। ঠিক আছে, তো হাইপোভলিউমিয়া তাহলে হলো কি, এই যে আমরা এডিএইচ ফিডব্যাক মেকানিজম বলছিলাম ওটার সাথে মিল, ইনহিবিশন অফ বিয়ার, মানে ব্যারো রিসেপ্টর যদি ইনহিবিট হয় তাহলে রাস অ্যাক্টিভেট হবে। তারপর আবার কি হবে, ব্যারো রিসেপ্টর ইনহিবিট হলে এসএনএস স্টিমুলেট হবে, এনপি ডিক্রিজ হবে। দেখো ডিক্রিজ সোডিয়াম মানে এটা কম, হাইপোভলিউমিয়া এটাও কম, ইনহিবিট ব্যারো রিসেপ্টর এটাও কম, প্রথম সিরিয়াল তিনটা কমিলো। ব্যারো রিসেপ্টর যদি ইনহিবিট হয়ে গেছে, ব্যারো রিসেপ্টরের সাথে এনপিটাও কমে যাবে আর এসএনএস কী হবে, স্টিমুলেট হবে, মানে এটা বেড়ে যাবে তাই এসএনএস যদি স্টিমুলেট হয় সেটা জিএফআর কমায়, জিএফআর কমালে রেজিস্ট্যান্স হয় না, তাহলে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হয়। আর ওদিকে এনপি ডিক্রিজ হলে ডিরেক্টলি সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন হবে। আর এদিকে ইনহিবিশন বিএ যদি হয় তাহলে রাস অ্যাক্টিভেট হলে তাহলে রেইন বাড়বে, রেইন বাড়লে অ্যাঞ্জিওটেনসিন 2 বাড়বে, অ্যালডোস্টেরন বাড়বে, ওগুলোর কারণে কী হবে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশন, তাহলে নর্মাল ইসিএফ ভলিউম মেনটেন হবে গেল। আর এটার উল্টা জিনিসটা হবে এখানের মধ্যে গেল। দেন আসতেছি কি আমাদের সোডিয়াম ফাংশন। তো সোডিয়াম ফাংশনের প্রথম হলো কি, এটা ইসিএফ অসমোলারিটি মেনটেন করবে, এরপর হলো কি ইন্টারনাল এনভায়রনমেন্ট মেনটেন করবে। ইসিএফ মানে তো ইন্টারনাল এনভায়রনমেন্ট, তাহলে হলো কি ইসিএফ অসমোলারিটি মেনটেন করলে ইসিএফ এর, তাহলে ইসিএফ মেনটেন হলে তাহলে কি হবে, ইন্টারনাল এনভায়রনমেন্ট মেনটেন হবে। এরপরে কি মেমব্রেন পোটেনশিয়াল, রেসিপিয়েন্ট পোটেনশিয়াল, অ্যাকশন পোটেনশিয়াল, টিস্যু এক্সাইটেবিলিটি, মানে হলো এটাকে এনএমজের মধ্যে বলছিলাম টিস্যু এক্সাইটেবিলিটি। ওকে, তারপর হলো কি এক্সোক্রাইন সিক্রেশন, এটা মেনটেন করবে। ওকে গেল। দেন আসতেছে হলো আমাদের এখন আসতেছে ডিসঅর্ডারের মধ্যে হাইপোনাইট্রেমিয়া কী হবে, হাইপোনাইট্রেমিয়া হলো 135 এর চেয়ে কম। দেখো রেঞ্জটা কত, 135 থেকে 145, তাহলে 135 কম হলে হাইপোনাইট্রেমিয়া, আর যদি 145 বেশি হয় তাহলে হাইপোনাইট্রেমিয়া। তো হাইপোনাইট্রেমিয়া হবে, হাইপোনাইট্রেমিয়ার মধ্যে কী হবে দেখো, এটা কেন হবে, পজিটিভ ওয়াটার ব্যালেন্সের কারণে। তার মানে কি হাইপোনাইট্রেমিয়া বলছিলাম না, যদি সোডিয়াম কমে যাবে কখন, যখন আমার ওয়াটার বেড়ে যাবে এই যে আগে একটু আগে বলছিলাম, তো ওয়াটার বেড়ে যাবে মানে কি পজিটিভ ওয়াটার ব্যালেন্স হবে। এই যে ইট ইজ মোস্টলি ডিউ টু পজিটিভ ওয়াটার ব্যালেন্স, মানে ওয়াটার বাড়ার কারণে, রাদার দেন সোডিয়াম ডেফিসিট। এটা অ্যাকচুয়ালি সোডিয়াম ডেফিসিটের কারণে হচ্ছে না, জিনিসটা হচ্ছে কেন, ওয়াটার বেড়ে যাওয়ার কারণে হচ্ছে। তাহলে আমাকে এখন ওয়াটার কমাইতে হবে, মানে যদি কম্পেনসেট করতে তাহলে আমার ওয়াটার কমাইতে হবে, জিনিসটা হলো এটা। ওকে, দেন আসো এখানের মধ্যে আর কিছু নেই। দেন আসে টাইপ অ্যান্ড কজ। টাইপের মধ্যে প্রথম আসতেছে হলো হাইপারভলিউমিক, ইওভলিউমিক আর হলো হাইপোভলিউমিক। ঠিক আছে, আমার বই আসলে সুন্দর করে দেখানো ছিল, এটা আমার বই যেহেতু ডিপার্টমেন্টে ফেলে আসছে, আমি আরেকজনের বই দেখে বলতেছি। হাইপারভলিউমিক কী হবে,
ওয়াটার রিটেনশন আর স্মল অ্যামাউন্ট অফ সোডিয়াম রিটেনশন। ঠিক আছে, হাইপার ভলিউমিক মানে ভলিউম বেশি, তার মানে ওয়াটার রিটেনশন হবে বেশি। আর হলো হাইপোনাইট্রিমিক, তার মানে সোডিয়াম কম, তার মানে সোডিয়াম রিটেনশন হচ্ছে কম। আর ইউভলিউমিক, তার মধ্যে খালি ওয়াটার রিটেনশন হবে, সোডিয়াম রিটেনশন হবে না, বাদ। তারপর আসতে হাইপোভলিউমিক। হাইপোভলিউমিকের মধ্যে কী হবে, সল্ট অ্যান্ড ওয়াটার দুইটা আসলে লস হবে। ঠিক আছে, সোডিয়াম আর ওয়াটার লস হবে। দেখো এখানের মধ্যে কী হবে, প্রথমে হাইপার ভলিউমিক, তাহলে এখানের মধ্যে গেইন হবে। কীরকম, হাইপার মানে বেশি, তাহলে এখানের মধ্যে কি বাড়বে, মানে গেইন হবে। ওয়াটার অ্যান্ড সোডিয়াম দুইটাই গেইন হবে, কিন্তু ওয়াটারটা বেশি গেইন হবে, সোডিয়াম কম গেইন হবে। ইউভলিউমিক, এর মধ্যে শুধু ওয়াটার গেইন হবে, মানে ওয়াটার রিটেনশন হবে, সোডিয়াম কিছু হবে না। তারপর হলো হাইপোভলিউমিক, হাইপার মানে কম, তাহলে দুটোটাই কমতেছে, মানে লস হচ্ছে দুটোটাই। ঠিক আছে, এখন কজ কী, এটা হলো কি, এই যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, তারপর নেফ্রিক সিনড্রোম। নেফ্রিক সিনড্রোমের সাথে তুমি কি বলতে পারো, এখানের মধ্যে আছে রেনাল ফেলিয়ার বলতে পারো। তারপর হলো কি সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া বলতে পারো। তারপর আসছে কি লিভার সিরোসিস, হেপাটিক ফেলিয়ার। কোয়াশিরকর রেনাল আর্টারি স্টেনোসিস, এটা লাস্টটা বলতো তখন নেই। ইউভলিউমিক কেন হবে, এটা হলো এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এরডিএইচ। তারপর হলো কি হাইপোথাইরয়েডিজম, হাইপোঅ্যালডোস্টেরনিজম, এটা কি আছে, আচ্ছা এটা ভুলে গেছি। তারপর হলো কি এডিসন্স ডিজিজ, যার কারণে হলো কর্টিসল ডিফিসিয়েন্সি, এটা। তারপর হলো কি ইনফিউশন অফ আইভি ফ্লুইড উইদাউট সল্ট, মানে ওয়াটার, এটা যদি হয়, দেখো এটা হলো ওয়াটার বেড়ে যাওয়ার কারণে হচ্ছে। তো আমি যদি সল্ট ছাড়া ওয়াটার দিয়ে থাকি, তাহলে এটা আমার কি হয়ে যাবে, হাইপোটনিক ওয়াটার দিচ্ছি না আমি, হাইপোটনিক ফ্লুইড দিচ্ছি, তাহলে এটাই আমার বেড়ে যাবে, ওয়াটার বেড়ে যাবে, এটাই। তারপর আসতেছে কি, আচ্ছা এরপর আসতেছে হলো হাইপোভলিউমিক। এটার ক্ষেত্রে হলো এখানে লিখছি কি রেনাল সল্ট অ্যান্ড ওয়াটার লস। এটা হবে অ্যাকচুয়ালিতে এখানের মধ্যে তুমি এটা বলার পরে বলবো হলো ওখানের মধ্যে ভমিটিং, ডায়রিয়া আর হলো প্রফিউজ সোয়েটিং গেল। দেন আসতেছে হলো এখানে কিছু নেই, কনসিকুয়েন্সের মধ্যে আসতেছে। প্রথম হলো কী হবে, এখানের মধ্যে দেখো ওয়াটার বেড়ে গেছে, তার মানে ওভারহাইড্রেশন, সেরেব্রাল ওভারহাইড্রেশন, তাহলে কী হবে, সেরেব্রাল ইডিমা হবে। ঠিক আছে, তারপর হলো কি সাইন সিনড্রোম কিছু দেখতে পাবো, যদি 130 কমে জায়গা, তাহলে আমি কিছু সাইন সিনড্রোম দেখবো। ওখানের মধ্যে কী আছে, নশিয়া, হেডেক, লিথার্জি, সেম সাইন সিনড্রোম ওখানের মধ্যেও আছে। হাইপারের ক্ষেত্রেও সেম সাইন সিনড্রোম, ওকে, নশিয়া, হেডেক, লেথার্জি। আচ্ছা ঠিক আছে, ওকে। রেঞ্জ অ্যাকচুয়ালি তো কত ছিল, 135 কমে গেলে এটা শুরু হয়েছিল। 130 কমে যদি যাই, তাহলে আমি সাইন সিনড্রোম দেখবো। যদি 110 কমে যাইগা, তাহলে আমি এক্সট্রা আর কি দেখবো, ওখানের মধ্যে ড্রাউজিনেস, কনফিউশন, কনভালশন, স্টুপার, কোমা, ইভেন ডেথ, এগুলো পড়ছিলাম হলো আমরা। অ্যামোনিয়া ইনটক্সিকেশন মনে আছে, ওখানের মধ্যে পড়ছিলাম না, সেম জিনিসগুলো, ড্রাউজিনেস, কনফিউশন, কনভালশন, স্টুপার, কোমা, ডেথ। তারপর আসতে হলো অ্যাকিউট কখন, ক্রনিক কখন। অ্যাকিউট হলো যদি এটা 120 চেয়ে কমে যায়গা, এই যে এইখানের মধ্যে এখানে এটা দুইটার ডিফারেন্স কত, 20, এই দুইটার ডিফারেন্স কত, অ্যাকিউট ক্রনিকের সেম 20। ঠিক আছে, এই প্রকার মনে রাখিও। ওই যে অ্যাকিউটটা কখন, অ্যাকিউটটা হলো 120 কমে গেলে, এটা হলো উইদিন 2 days। এটাতে কি মোর সিরিয়াস, এটা ডেথ হইতে পারে। কেন, কারণ হলো এখানের মধ্যে মর্টালিটি রেট কত, অ্যাকিউটের ক্ষেত্রে হলো 50%। তারপর আসতেছে হলো ওই যে ক্রনিকটা হলো ক্রনিকটা হবে যখন 100 চেয়ে কমে যাবে গা। তারপর এটা হলো 3 দিনের বেশি, অ্যান্ড এর ক্ষেত্রে মর্টালিটি রেট হলো 4%। দেন গেল এবার হচ্ছে হাইপারনাইট্রিমিয়া বেশি, তাহলে কত, রেঞ্জ কত, 135 থেকে 145, তাহলে 145 বেশি। তারপর এটা কেন হবে, ওটাও পজিটিভ ওয়াটার ব্যালেন্স, এটা নেগেটিভ ওয়াটার ব্যালেন্সের কারণে হবে। ঠিক আছে, দেন আসতেছে টাইপ অ্যান্ড কজ, হাইপোভলিউমিক, ইউভলিউমিক, হাইপারভলিউমিক। এটা আমি হাইপারভলিউমিক দিয়ে শুরু করি, ওই যে ওইটার সাথে মিলাই। হাইপারভলিউমিকের সাথে দেখি ওখানে কী ছিল, ওয়াটার অ্যান্ড সল্ট গেইন হয়েছিল, কিন্তু সল্ট গেইন হয়েছিল কম, মানে ওয়াটার গেইন হয়েছিল বেশি, ওয়াটার রিটেনশন বেশি, সোডিয়াম রিটেনশন কম। এখানের মধ্যে কী হবে, সোডিয়াম রিটেনশন বেশি আর ওয়াটার রিটেনশন কম, উল্টা জিনিসটা হবে। ইউভলিউমিকের মধ্যে ওখানে কী হয়েছিল, ওখানে হয়েছিল খালি ওয়াটার রিটেনশন হয়েছিল, সোডিয়াম কিছু হয়নি। এখানের মধ্যে কী হবে, ওয়াটার লস বেশি হবে, সোডিয়াম লস কম হবে। মানে এখানের মধ্যে ওখানের মধ্যে কী ছিল দেখো, এর আগের এখানে ইউভলিউমিকের মধ্যে কিন্তু এখানের মধ্যে ওয়াটার রিটেনশন হয়েছিল, সোডিয়ামে কিছু হয়নি, কিন্তু এখানের মধ্যে লস হবে, ওয়াটার লস হবে, সোডিয়ামও লস হবে। ঠিক আছে, হাইপারনাইট্রিমিয়া কখন হবে, যখন আমার ওয়াটার কমে যাবে, ওয়াটার কমার জন্য কি আমার ওয়াটার লস হতে হবে, সোডিয়াম লস হতে হবে, কিন্তু কম্পারেটিভলি সোডিয়াম লসটা কম হবে আর কি। হাইপোভলিউমিক কী হবে, ওখানের মধ্যে ওয়াটার লস কিন্তু উইথ রিলেটিভলি লিটল সোডিয়াম লস, মানে সোডিয়াম লসটা কম। তো এখানের মধ্যে এই যে এখন ইয়াগুলো বলি, কজগুলো বলি। হাইপারভলিউমিক মধ্যে কী হবে, গঞ্জ সিনড্রোম, কুশিং সিনড্রোম, মানে হলো হাইপার অ্যালডোস্টেরনিজম। ওখানে কী ছিল, হাইপোভলিউমের ক্ষেত্রে হাইপার অ্যালডোস্টেরনিজম। ঠিক আছে, হাইপার ভলিউমের ক্ষেত্রে হাইপার অ্যালডোস্টেরনিজম। ঠিক আছে, তারপর হলো কি, ওই যে হাইপারটনিক স্যালাইন দিলে ইন্টারভেনাস ইনফিউশন। তারপর হলো কি হাইপার রেনিনেমিয়া, মানে হলো কি আমার রেনিন সিক্রেশন কি, মানে রেনিন যদি বেরিয়ে যায়। ঠিক আছে, আরেকটা হলো কুশিং সিনড্রোম, দেন হলো কি ইন্টারভেনাস ইনফিউশন অফ সোডিয়াম বাইকার্বনেট গেল এগুলো। তারপর ইউভলিউমের ক্ষেত্রে কী হবে, ডায়াবেটিস ইনসিপিডাস, আর হলো এডিএস ডিফিসিয়েন্সি, এডিএস রেজিস্ট্যান্স।
এটা বলতে পারতে হবে এডিএস এই ডায়াবেটিস ইনসিপিডিস, কারণ এখানে যেটা একটাই আছে খালি এটা বলতে পারতে হবে। তারপর হলো কি হাইপোভলিউমিয়ার ক্ষেত্রে কী হবে, ওই যে সল্ট অ্যান্ড ওয়াটার লস যদি বলে তাহলে আমার সেম জিনিস ডায়রিয়া, ভমিটিং আর হলো প্রফিউজ সুইটিং গেল। দেন আসতেছে আমার ক্লিনিক্যাল কনসিকুয়েন্স কী আছে এখানের মধ্যে, ওইখানে কী ছিল ওভার হাইড্রেশন ছিল, এখানে কী হবে ডিহাইড্রেশন হবে, আর হলো সেলুলার ডিহাইড্রেশন। এখানে জিনিসগুলো একটু রিডিং পড়ে নিও, এখানটাও পড়ে নিও যদি জিজ্ঞেস করা আর কি। দেন আসলে সাইন সিমটম কি, এই দেখো সেম জিনিসগুলো লিথার্জি, হেডেক, উইকনেস, এগুলোই যে এখানের মধ্যে ছিল লিথার্জি, হেডেক, নশিয়া এগুলো। ওকে, তারপর আরেকটা কি এখানে যদি এখানে হলো কত ইয়াটা দেখো সাইন সিমটা অ্যাপের কত 150 চেয়ে বেশি হলে, ওইখানে নর্মালি কত থাকে 135-এর কম হলে শুরু হয়, 130-এর কম হলে সাইন সিমটম আসে। ওখানে কত ডিফারেন্স, 5-এর ডিফারেন্স আসে, এখানে কত ডিফারেন্স আসবে, এখানে 10-এর ডিফারেন্স আসবে। 145 থেকে শুরু হয় 155 পরে আমার শুরু হচ্ছে সাইন সিমটম, ঠিক আছে, আর সাইন সিমটম আসবে। আর হলো 160-এর যদি বেশি হয় মানে এখান থেকে এখানে ডিফারেন্স কত আসতেছে, মাত্র 5-এর ডিফারেন্স কত আসতেছে, তখন কী হবে আমার ড্রাউজিনেস, কনফিউশন, কনভালশন, স্টুপার, কমা ইভেন ডেথ, এই যে সেম জিনিসগুলো, ঠিক আছে। এখানে ডিফারেন্সটা কত 20-এর, এখানে ডিফারেন্সটা কত, পরের ডিফারেন্স হলো 5-এর। ওকে, তারপর এই যে অ্যাকিউট ক্রনিক, এখানে অ্যাকিউটটা কখন, অ্যাকিউটটা হলো আমার ওই যে এখানে যেটা 155 থেকে সাইন সিমটম আসছিল ওইটা হলো এখানের মধ্যে অ্যাকিউট, ঠিক আছে। এখানে কিন্তু এটা অ্যাকিউট ছিল না, এখানে অ্যাকিউট কত আরও 10 কমে গেছিল, মানে এখানে শুরু হয়েছিল সাইন সিমটম 130-এ কিন্তু অ্যাকিউট আসলে 120-এ। এখানে যেখান থেকে শুরু সাইন সিমটম ওখানের মধ্যে আমার অ্যাকিউট, তাহলে কী হবে উইথিন 2 ডেজ। আর হলো কি ক্রনিকটা হলো 200-এর বেশি যদি হয় তাহলে 3 দিনের বেশি, এটা গেল। তারপর আস্তে আস্তে হলো আমার ওকে, তাহলে এটা গেল শেষ। তারপর কম্পেনসেট আর ম্যানেজমেন্ট আমি পরে বলবো। তারপর আস্তে আস্তে আমার ফসফেটের মধ্যে যাই। ফসফেটের মধ্যে কত, এটা 600 থেকে 700 গ্রাম, আর এটা ডিস্ট্রিবিউশন কিন্তু 80 থেকে 85% বোনের মধ্যে থাকবে। তারপর হলো 15 to 20% সফট টিস্যু থাকবে, মানে 100 থেকে 150 গ্রাম। তারপর 0.1% ECF থাকবে, যেটা হলো 600 থেকে 700 mg। এই যে 600 থেকে 700 mg লেখা আছে, এই 600 থেকে 700 mgটা এখানে আছে 0.1%। আবার এই যে 600 থেকে 700 mg মানে প্লাজমা ফসফেট, এটা আবার 2 ভাগে থাকে, একটা হলো অর্গানিক, ইনঅর্গানিক। অর্গানিক হলো 70%, ইনঅর্গানিক হলো 30%। অর্গানিকটা কীভাবে থাকে, ওই যে নর্মালি আমরা জানি কি ফসফরিক অ্যাসিড একটা হাইড্রোজেন বাদ দিলে যা থাকে এটা, আর 2টা হাইড্রোজেন বাদ দিলে এটা, এই 2টা জিনিস। হ্যাঁ, তো ইনঅর্গানিকটা আবার ইনঅর্গানিকটাই আসলে বায়োলজিক্যালি অ্যাক্টিভ, আর এটাই হলো আমাদের ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা ফসফেট স্ট্যাটাস হিসেবে কাউন্ট করি ইনঅর্গানিকটাই, ঠিক আছে, এই যে ইনঅর্গানিকটা। তারপর আসছে আবার ইনঅর্গানিক, যেটা ওইটা কীভাবে থাকে, এই যে ইনঅর্গানিকটা এক্সিস্ট করে কীভাবে থাকে, ফ্রি ফর্মে থাকে 85%, প্রোটিন বাউন্ড ফর্মে থাকে 10%, আর হলো কমপ্লেক্স উইথ ক্যাটায়ন থাকবে হলো 5%। এই যে এখানে আমরা ডিস্ট্রিবিউশন করছিলাম 85, দেন হলো কি 15 to 20, দেন হলো 0.1% ECF। এই যে এটা 85 যেটা মনে রাখবা, এখানের সাথে সেমভাবে মনে রাখবে ফ্রি ফর্মে 85। তারপর এটা কত 10% প্রোটিনের সাথে, আর ক্যাটায়ন কমপ্লেক্স করবে হলো ক্যাটায়নের সাথে 5% গেল। ইনটেক আউটটেক, সোডিয়ামটা কত ছিল 100 থেকে 200, ফসফেটটা কত 1400 মিলিগ্রাম পার ডে। ওকে, কী কী দিয়ে আসবে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, ফিশ, মিট, ভেজিটেবল। তারপর যাবে কি দিয়ে, ইউরিন দিয়ে যাবে হলো 900, আর ফিসেস দিয়ে যাবে হলো 500। ওকে গেল। ওইটা কত যাচ্ছিলো, ইউরিন দিয়ে যাচ্ছিলো 150, সোয়েট দিয়ে যাচ্ছিলো 25, আর ফিসেস দিয়ে কত যাচ্ছিলো 5 থেকে 10। ওকে, দেন হলো ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশনটা একটু দেখো, প্যাসিভলি কী দিয়ে হবে, প্যারাসেলুলার রুট দিয়ে, আর অ্যাক্টিভলি হলো ট্রান্সসেলুলার রুট দিয়ে। এইটা হলো এই জিনিসটা বোঝা গেল, প্যারাসেলুলার মানে হলো দুইটা সেলের মাঝখান দিয়ে যায়, সরি ট্রান্সসেলুলার মনে হয় দুইটা সেলের মাঝখান দিয়ে যায়, আর প্যারাসেলুলার হলো একটা সেলের ভিতর দিয়ে যায়, এরকম করে বোঝাই মেবি। এই জিনিসটা আমি একটু ভুলে গেছি, আচ্ছা এটা পরে বলবো। পি দিয়ে প্যাসিভ, পি দিয়ে প্যারাসেলুলার, এটা দিয়ে মনে রাখবা। ওকে গেল। এরপর আসতেছে এখানের মধ্যে আর কিছু নেই, এই যে রেগুলেশন আসতেছে। হাইপোফসফেডিমিয়া যখন হবে তাহলে আমার ক্যালসিট্রাল বাড়বে, এটা হাইপো, এটা কমে যাচ্ছে, কিন্তু এটা ক্যালসিট্রালটা বাড়তেছে। ক্যালসিট্রাল যদি বাড়ে তাহলে আমার ক্যালসিট্রাল বাড়বে, আবার পিডিএস কমবে। হাইপোফসফেডিমিয়া, পি দিয়ে ফসফেট, পি দিয়ে পিডিএস, ফসফেট কমতেছে, পিডিএসও কমতেছে, এই দুইটা সেম, ঠিক আছে, আর ক্যালসিট্রাল বাড়তেছে। এখন এটা যদি হয় তাহলে আমার কি ক্যালসিট্রাল যদি বাড়ে তাহলে হলো ফসফেট অ্যাবজর্পশন বাড়বে, এই যে এটা বাড়তেছে এটা বাড়তেছে, সেম ক্যালসিট্রাল বাড়তেছে, ফসফেট অ্যাবজর্পশন বাড়বে, তাহলে আমার ফসফেট নর্মাল হবে। আর পিডিএস কমতেছে, মানে ফসফেট কমতেছে, ওটার সাথে পিডিএস কমতেছে, পিডিএস যদি কমে ফসফেট এক্সক্রিশন কমবে, ফসফেট এক্সক্রিশন যদি কমে যায় তাহলে আবার নর্মাল হবে। এক্সক্রিশন কমবে মানে কি রিটেইন করবে আর কি, গেইন করবে, মানে বাড়বে, জমা থাকবে আর কি, তাহলে আমার নর্মাল লেভেলে আসবে, ঠিক আছে গেল। আর হলো ওই যে হাইপারের ক্ষেত্রে সেম উল্টো জিনিসটা বলবো। তারপর ফাংশন কী আমরা জানি, বোন মিনারেশন, তারপর হলো কি এনার্জি মেটাবলিজম, স্টোরেজ ট্রান্সফার, তারপর হলো কি অ্যাসিড এই যে বাফার হিসেবে কাজ করে, ফসফেট বাফার পড়ছিলাম না, তারপর হলো কি ইউরিনারি অ্যাসিড এক্সক্রিশনে হেল্প করে,
তারপর এটা বাদ দাও, এই জিনিসটা একটু কঠিন। তারপর আমরা এখানে পড়তে পারি কম্পোনেন্ট অফ কি ফসফোলিপিড, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড, বিবিজি 2,3-BBG। তারপর হলো কি রেগুলার অক্সিজেন ট্রান্সপোর্ট, এগুলো। তারপর হলো কি ফেসিলিটেট রেসপিরেটরি চেইন অ্যাক্টিভিটি। ওকে, আসতে হাইপারফসফেটেমিয়া, হাইপারফসফেটেমিয়া। তো ওখানে মধ্যে কজ কী কী? একটা হইতে পারে আমাকে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন কমাচ্ছে। অ্যাবজর্পশন কেমনে কম হইতে পারে? একটা হলো ডায়েটারি ইনটেক। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস ছিল, এই জিনিসটা 60-70% ইন্টেস্টাইনের মধ্যে যে অ্যাবজর্ব হবে ওটা হলো কি দিয়ে? ভিটামিন ডি দিয়ে। এটাকে স্টিমুলেট করা হলো ভিটামিন ডি, এই জিনিসটা লাগবে। তা আমার অ্যাবজর্পশন কেন হতে পারে? কম হইতে পারে, একটা হলো ভিটামিন ডি কমে গেলে, তারপর কি মেল অ্যাবজর্পশন হলে, তারপর ডায়েটারি ইনটেকটা যদি আমি কম নিই, তারপর হলো কি ফসফেট বাইন্ডার যদি থাকে। ফসফেট বাইন্ডার কী আছে আমার? এই যে ক্যালসিয়াম অ্যাসিডের আছে, ক্যালসিয়াম বাইকার্বনেট আছে, শেষ। তারপর আরেকটা কী হতে পারে? আমার লস বেশি হতে পারে। লস কেন বেশি হতে পারে? আমরা লস হলো হাইপার এই যে এটা একটু মাথায় রাখো, এই জিনিসটা লাগবে, হাইপার পারথাইরয়েডিজম। এটা কিন্তু হাইপার থাইরয়েডিজম না, হাইপার পারথাইরয়েডিজম। ওকে, তারপর হলো কি রেনাল ফসফেট ওয়েস্টিং, অ্যাসিডিমিয়া, হাইপোভলিমিয়া, এগুলো, হাইপারভলিমিয়া। তারপর আসতেছে কি, আচ্ছা, তারপর ড্রাগস হলো কি অসমোটিক ডায়ুরেটিক্স, লুপ ডায়ুরেটিক্স যদি ইউজ করি তাহলে কি হবে? আমার ইউরিন বেশি বেরোবে না, তাহলে ইউরিনের সাথে ফসফেটটা বেশি বেরিয়ে যাবে। তারপর আসতে কি শিফট ফ্রম ইসিএফ টু আইসিএফ। দেখো ইসিএফ এর মধ্যে আমরা জিনিসগুলো করতেছি কোথায়? এই সব কিছু ডিজিজগুলো করতেছি আমরা কোথায়? ইসিএফ এর মধ্যে। এখন ইসিএফ থেকে যদি আইসিএফে চলে যায় তাহলে ইসিএফে কমে যাবে না? হ্যাঁ, ওইটাই, ইসিএফে কমে গেলে কি হাইপোফসফেটেমিয়া হচ্ছে। ইসিএফে কমে কখন যাবে? যে আমরা কি ইউজ করতে পারি? ইনসুলিন, ক্যাটেকোলামাইন। এই দুটোর কারণে কি হবে? ইসিএফ থেকে আইসিএফে চলে যাবে। আর এটা কি হাংরি বোন সিনড্রোম। বোন মিনারেশনে ইউজ করা হয় না এটা ফসফেটটা। তো হাংরি বোন সিনড্রোম মানে কি? তাহলে বোনের মধ্যে চলে যাবে বেশি, তাহলে আমার কমে যাবে এখানের মধ্যে। ওকে, ক্লিনিক্যাল কনসিকুয়েন্স কি? আমার নিউরোলজিক হতে পারে কি? প্যারাস্থেসিয়া হতে পারে, সিজার হতে পারে, তারপর কার্ডিওভাস্কুলার মধ্যে হতে পারে কার্ডিওমায়োপ্যাথি, আর মাসকুলার মধ্যে মাসল উইকনেস, তারপর হলো স্কেলেটের মধ্যে ডিকেড, অস্টোমেলেশিয়া, অস্টোপেনিয়া, বোন পেইন। আর হেমাটোলজিক্যাল মধ্যে কি? হেমোলাইসিস হতে পারে, তারপর হলো কি এটা দরকার নেই। তারপর মেটাবলিক হলো কি? ইনসুলিন রেজিস্ট্যান্স, গ্লুকোজ মেটাবলিজম কমে যেতে পারে, এগুলো। আর আস্তে আস্তে হলো কি হাইপারফসফেটেমিয়া। এখানের মধ্যে কী হবে? এই যে দেখো এখানের মধ্যে কি ছিল? ইসিএফ থেকে আইসিএফে চলে গেছিলো। হ্যাঁ, তাহলে আমার কমে গেছিলো ইসিএফ এর মধ্যে। এখানে আইসিএফ থেকে ইসিএফ আসবে, মানে ইসিএফ বেড়ে যাবে। কেমন হবে? এখানের মধ্যে সেল ভেঙে গেলে হেমোলাইসিস, তারপর হলো কি সেল লাইসিস, তারপর কি এই যে ক্রাশ ইঞ্জুরি, তারপর হাইপার ক্যাটাবলিক স্টেট। ঠিক আছে, তারপর হচ্ছে ডিক্রিজ রেনাল এক্সক্রিশন। কেমন হতে পারে? এখানে কি ছিল? রেনাল এক্সক্রিশন কখন হবে? যখন আমার রেনাল ইউরিন বেশি বেরিয়ে যাবে। ইউরিন কখন বেরিয়ে যাবে আমার? যখন আমার ওই যে হবে হাইপার পারথাইরয়েডিজম। দেখো হাইপার থাইরয়েডিজম পড়ছিলাম না, হাইপার অ্যালডোস্টেরনিজম পড়ছিলাম। এগুলোর ক্ষেত্রে কী হয়? ওয়াটার রিটেইন, ওয়াটার বাইরে যাওয়া, এগুলো মেনটেন হয় আর কি। তো এখানের মধ্যে হাইপার দিয়ে মেনটেন হবে ওই যে রেনাল লসটা ইনক্রিজ, আর এখানে ডিক্রিজ কেমন হবে? হাইপো দিয়ে। ডিক্রিজ তাই হাইপো, ইনক্রিজ তাই হাইপার। ওকে, প্যারাথাইরয়েডিজম। ও হ্যাঁ, এটা পারথাইরয়েডিজম লিখছে, এটা প্যারাথাইরয়েডিজম হবে, সরি, এই যে একটা ভুল লিখছে ওখানের মধ্যে। থাইরয়েড প্যারাথাইরয়েড বলছিলাম না, ওই যে প্যারাথাইরয়েডিজম, হাইপোপ্যারাথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম। আচ্ছা, তারপর হলো কি রেনাল ফেলিয়ার হতে পারে, তারপর অ্যালকালিমিয়া হতে পারে। এখানে অ্যাসিডিমিয়া ছিল, এখানে অ্যালকালিমিয়া। তারপর হলো কি ইন্ট্রাভেনাস ফসফেট ইনফিউশন আমি দিতে পারি। তারপর এখান থেকে আমি কিছু বলতে পারি কি আমার ডায়েটারি ইনটেক এখানে কম ছিল, এখানে বেশি নিছি। তারপর এখানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এখানে ভিটামিন ডি বেশি, এখানে তারপর ম্যালাবজেশন তো বলতে পারবো না, এখানে বাদ ওটা। আচ্ছা, এগুলো বললে হবে। দেন আসতে হলো ক্লিনিক কনসিকুয়েন্স কী হতে পারে? এই যে এটা হতে পারে কি হাইপার ফসফেটেমিয়া ইনডিউস হাইপোক্যালসিমিয়া। এই যে আমরা দেখছিলাম কি ফসফেট আর ক্যালসিয়াম একসাথে হয় না, সবগুলো একসাথে, দুটো একসাথে ছিল আমরা। এই যে এখানের কারণে হাইপার থেকে কী হতে পারে? হাইপো ক্যালসিমিয়া। মানে ফসফেট আর ক্যালসিয়াম, তুমি এটা মনে করতে পারো ফসফেট আর ক্যালসিয়াম একটা আর একটা অপোজিট জিনিস। হ্যাঁ, তো হাইপার যদি ফসফেট যদি বেশি হয়ে যায়, ক্যালসিয়াম কমে যাবে, হাইপো হয়ে যাবে এটা। তো প্যারাস্থেসিয়া আর হলো টিটানি। এই যে আমরা এখানের মধ্যে টিটানি অ্যালকালোসিস এখানের মধ্যে জিনিসটা পাবো। ঠিক আছে, এটা। তারপর হলো কি ওই যে প্রিসিপিটেশন অফ ফসফেট ইন ভাস্কুলার মাসকুলার সিস্টেম, এটা হইতে পারে, শেষ। তারপর আমরা তাহলে ক্যালসিয়াম আর পটাশিয়ামটা একটু পরে বলতেছি।